প্লিজ আপনি এরকম কোনো কিছুই করবেন না। আপনি প্লিজ আমাদের দুই ভাই বোনকে ছেড়ে দেন। আপনি কেন আমাদের সাথে এরকম করতেছেন? কেন? সেটা একান্তই আমার ব্যাপার। আমি কেন করেছি, কেন কি করতেছি সবকিছু আমার ভিতরে থাকবে। তোকে বলে দেব কিসের জন্য? তুই এখন আমার কাছে টাকাই বিক্রি। আমি কি একবারও বলেছিলাম যে আপনি আমাকে সাহায্য করেন আর আমি তার বিনিময়ে আপনার কাছে 1 বছর থাকবো? এরকম কোনো কিছু বলেছিলাম? তোর সাথে এত কথা বলতে পারবো না। এখন তুই তোর ভাইয়ের দেখাশোনা কর, তাড়াতাড়ি সুস্থ করে তোল, তারপর তুই আমার সাথে থাকবি 1 বছর। আমি মরে যাব আর আমার ভাইকেও মেরে ফেলবো, তারপরও আপনার মতো পশুর সাথে আমি 1 বছর কখনোই থাকবো না। কথাটা মনে রাখবেন। সেটা সময় বলে দেবে কি করবি আর কি করবি না, বুঝিস নাই? এখন বেশি কথা বলতে পারবো না তোর সাথে। আমি দরকার হলে অন্য কোথাও দেহ বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব, তারপরও আমি আপনার সাথে কখনোই 1 বছর থাকবো না। বলেছি না আমার মাথা গরম করবি না। এত কথা বলতেছিস কিসের জন্য? চুপ করে থাক। আপনি একজন ধোঁকাবাজ। আপনি আমার ভাইয়ার অসুস্থতার সরলতার সুযোগ নিয়ে আপনি আমাকে কিনে নিয়েছেন। তোর যেটা ইচ্ছা সেটাই ভাবতে পারিস, আমার এখানে কোনো কিছু যায় আসে না, বুঝছিস? আমি আপনার কাছ থেকে মুক্তি চাই, যে কোনো উপায় হোক আমি আপনার কাছে যাব না। বললাম তো সেটা সময় বলে দেবে। এখন এখানে বেশি কথা বলবি না, এখানে একজন রোগী আছে। সেটা আমিও ভালো করে জানি, আপনাকে আর ওকালতি করে বলতে হবে না। তাহলে তো সেটা অনেক ভালো কথা। এখন চিল্লাচিল্লি না করে চুপচাপ এখানে বসে থাক। আমি যেটা বলবো সেটাই তোকে শুনতে হবে। 1 বছর। আমি বলেছি তো, আমি যদি মরেও যাই তারপরেও এই কন্ডিশনে আমি কখনো রাখবো না। আই ডোন্ট কেয়ার, তুই যেটা ইচ্ছা সেটাই করতে পারিস, কিন্তু তোর ভাইকে যদি তুই একটু ভালোবাসিস তাহলে আশা করব তুই নিজের কোনো ক্ষতি করবি না। তোমার মতো পশুর সাথে কেন যে আমি পরিচিত হতে গেলাম? তোমার মতো কুলাঙ্গার ছেলে আমার জীবন নষ্ট করে। চুপ থাক, একটা কথা বলবি না। তুই আমার কাছে এসেছিলিস নাকি আমি তোর কাছে গিয়েছিলাম? কোনটা? থাপ্পড় চিনিস? থাপ্পড়। আমি তো বলেছি আর আমি এসব কাজ করব না, তারপরও কেন আপনি আমার সাথে এরকম করতে গেলেন? আর কিসের জন্য? তোকে আমার ভালো লাগে, তাই যা ইচ্ছা আমি সেটাই করব, যাতে করে তুই অন্য কাউকে আর তোর দেহ দিতে না পারিস, তার জন্য। আমার দেহ আমি কাকে দেব কাকে না দেব সেটা আমার ব্যাপার। আপনাকে নাক গলাতে কে বলছে এখানে? বলছি না ভালো লাগে তার জন্য। আর তোকে এত কৈফিয়ত দিতে হবে কিসের জন্য? যেটা ইচ্ছা সেটাই করবেন, আর আমাকে কৈফিয়ত দেবেন না কিসের জন্য সেটাই বলেন আগে। এত কথা বলতে পারবো না। এখন আমি যেটা বলবো সেটাই করবি, না হলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন কিন্তু ভালো হবে না তোর জন্য। ভেবে দেখ ব্যাপারটা। আমি পুলিশকে সবকিছু বলে দেব, পুলিশ নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবে। তোর মতো পুলিশ জালিয়াত না। ভিডিওটার কথা মনে আছে? তুই যদি পুলিশকে এই বিষয়ে কোনো কিছু বলিস তাহলে আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। ঝামেলা শেষ, আর আমাকে কিছু করা লাগবে না। আমি তোর নামে পুলিশ কেস করব। তুই আমার সম্মান হানি করেছিস, তখন বুঝবি তোর কি অবস্থা হয়। তোর যেটা ইচ্ছা সেটাই করতে পারিস, আমি তোকে বাধা দিব না, কিন্তু একটা কথা মাথায় রাখবি, তোর জীবন থাকবে না, সাথে ভাইটারও। প্রিয়াঙ্কা কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। সে চুপ করে সেখানে বসে পড়লো মাথায় হাত দিয়ে। আর এখন কান্না করা ছাড়া কোনো উপায় নেই তার কাছে। না আছে নিজের বাবা মা, আর না আছে নিকটস্থ কোনো আত্মীয় স্বজন, যে যাদের কাছে সে চলে যাবে এখান থেকে পালিয়ে। একটা মাত্র ভাই তার, সেও আবার অনেক অসুস্থ। এখন তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া একদম সম্ভব না, জাস্ট অসম্ভব। যদি নিজের আত্মসম্মান বোধ বা নিজের দেহের অত্যাচার বাঁচানোর জন্য সে এখান থেকে পালিয়ে যায়, তাহলে তার ভাইয়াকে সে আর কখনোই বাঁচাতে পারবে না, কখনোই না। আর সে অনেক কষ্ট করে তার জমানো টাকাগুলো ছিল সেটা সহ সবকিছু এই হসপিটালে দিয়ে দিয়েছে। এখন সে কিভাবে এখান থেকে পালিয়ে যাবে? কখনোই পালিয়ে যেতে পারবে না। প্রিয়াঙ্কার কোনো কিছু ভাবতে পারতেছে না, কান্না করতে লাগলো। হঠাৎ করে তার কান্নার আওয়াজ শুনে মাহিনের ঘুম ভাঙলো। মাহিন উঠে দেখে আশিক দাঁড়িয়ে আছে আর প্রিয়াঙ্কা কান্না করতেছে। মাহিন পুরো বিষয়টা বুঝতে পারলো না, কারণ সে বুঝবে কেমনে? আশিক তার কাছে তো ভালো একজন মানুষ, কিন্তু প্রিয়াঙ্কা তো জানে আশিকের ব্যবহার আর চরিত্র সম্পর্কে, কিন্তু মাহিন তো কোনো কিছু জানে না। কিরে আপু, কান্না করতেছিস কিসের জন্য? কোনো সমস্যা? আর এই ভাইয়াটা এখানে কখন আসলো? কই ভাইয়া, আমি কান্না করব কিসের জন্য? তুই হয়তো ঘুমের জন্য ভুল শুনেছিস। আমি তো কান্না করতেছি না। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কান্না করতেছি? তুই সবসময় আমার সাথে লুকোচুরি করিস। বল না কি হয়েছে তোর? তুই কান্না করতেছিস কিসের জন্য? দূর পাগল, আমার আবার কি হবে?
আমার তো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আর তোর ঘুম কেমন হলো? এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? আমার কলেজের আপুটা যদি সুখে থাকতে না পারে তাহলে কি আমার শান্তিতে ঘুমিয়ে থাকতে পারি? বল না প্লিজ, কি হয়েছে তোর? পাগল ভাই আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমি এমনিতেই গান গাইতেছিলাম, তুই ঘুমিয়ে পড়। তুমি আগে থেকে অনেক পচা হয়ে যাচ্ছ, আমার কথা তুমি সবসময় এড়িয়ে যাও কেন বলো তো? আমি কি দোষ করেছি? পাগল ভাই তুমি আবার কিসের দোষ করবে? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো, আর হসপিটালে থাকতে ইচ্ছে করে না। আমি যখন সুস্থ হয়ে চাকরি করব তোমার আর কোনো কাজ করতে হবে না, তুমি সবসময় আমার বাসার রানী হয়ে থাকবে। আমাকে তোর বাসার রানী করে রাখতে হবে না, তোর জন্য আমি একটা সুন্দর রানী খুঁজে এনে দেব। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আচ্ছা আপু, ভাইয়াটা কখন এসেছিল? তুমি না তখন জিজ্ঞেস করেছিলে কে ছিল সেই মানুষটা? আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই মানুষটা তোমার মতো এত ভালো ব্যবহার করেছে। তুমি কি যে বলো না আপু, আমি ভেবে পাই না। ভাইয়াটার মন জানো অনেক ভালো, আমাকে কত কি বলেছে জানো? আমি সুস্থ হলে আমাকে নাকি উনি জব দিবে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই মানুষটা তোমার সাথে এত ভালো ব্যবহার করেছে। তাহলে এই ব্যাপার। আচ্ছা ভাইয়া, আমি তাহলে তোমার ভাইয়াকে কিছু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসি। সেটা ভালো হবে আপু, তুমি ভাইয়াটাকে কিছু খাইয়ে নিয়ে আসো, আমি আরেকটু ঘুমিয়ে নেই। আচ্ছা লক্ষ্মী ভাই তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো এখন। মাহিন কথাটা বলে আবার শুয়ে পড়ল। আর এদিকে আশিক এতক্ষণ দাঁড়িয়ে তাদের ভাই বোনের কথা শুনতেছিল মনোযোগ দিয়ে। আশিক মাঝখানে কোনো কথা বলার কারণ খুঁজে পেল না, কারণ তার বোন নেই, তাই সে ভাই বোনের ভালোবাসার মর্মটা বুঝতে পারে না। কিন্তু মাহিন আর প্রিয়াঙ্কার কথাবার্তা শুনে তার মনে হলো যদি তার একটা আজকে বড় বোন বা ছোট বোন থাকতো, তাহলে তারাও তাকে হয়তো ভাইয়া বলে ভালোবেসে কত কি বা আবদার করত। প্রিয়াঙ্কা মাহিনের গায়ের কাঁথাটা ঠিকঠাক করে দিয়ে আশিকের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আশিক প্রিয়াঙ্কার ব্যবহার দেখে অবাক হয়ে যায়, প্রিয়াঙ্কার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে প্রিয়াঙ্কার কি হয়ে গেল? এরকম ব্যবহার করতেছে কেন? আশিক কিছুই বুঝতে পারতেছে না, কিন্তু তবু আশিক নিজেকে সামলে নিয়ে ঠিক মতো প্রিয়াঙ্কার সাথে যেতে লাগলো। প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টানতে টানতে আশিককে হসপিটালের ছাদে নিয়ে গেল। আশিক অবাক হয়ে প্রিয়াঙ্কার ব্যবহার দেখতেছে। আশিক শুধু মনে মনে ভাবতেছে প্রিয়াঙ্কার হঠাৎ করে তাকে ছাদে নিয়ে আসলো কেন? প্রিয়াঙ্কা আবার নিজের কোনো ক্ষতি করবে না তো? সেটা ভেবে আশিক প্রিয়াঙ্কার হাত শক্ত করে ধরলো, যাতে করে সে নিজের কোনো ক্ষতি না করতে পারে। সে যদি নিজের কোনো ক্ষতি করে বসে তাহলে আশিক নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না, কখনোই না। কি শুরু করেছেন আমার ভাইয়ের সাথে? আমার ভাইকে নিয়ে খেলা শুরু করে দিয়েছেন। তার এই অবুঝ মনটাকে আপনি যেমন করে খুশি তেমন করে ব্যবহার করতেছেন। আমার মনে কখনো এরকম পরিকল্পনা ছিল না। আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম আমি ভেবেছিলাম আপনি অনেক ভালো, কিন্তু যখন আপনি বললেন যে আপনি টাকার জন্য দেহ বিক্রি করবেন, তখন আমি নিজেকে বোঝাতে পারতেছিলাম না। নিজেকে নিজেই বুঝতে কষ্ট হচ্ছিল যে এত সুন্দর একটা মেয়ে কিভাবে এসব কাজ করতে পারে। আর আপনাকে দেখে মনে হয়েছিল আপনি অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে হবেন, কিন্তু যখন আপনি বললেন যে প্রথমবার এসব করতেছেন, আমার মনে তো খটকা লাগলো। আমাকে কি মনে করলো, কে কি ভাবলো সেটা দেখে আমি কি করব? আমার টাকার প্রয়োজন ছিল, আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম টাকা ম্যানেজ করতে, পারিনি। আমার ভাইকে বাঁচানোর তাগিদে আমার যেটা ইচ্ছা আমি সেটাই করেছি, শুধু এক রাতের জন্য। কিন্তু আপনি আমার পেছনে লেগে আছেন কিসের জন্য? আমি যে তোমার মায়ায় পড়ে গিয়েছি, তার কি হবে? তোমার মায়া তো আমি ছেড়ে উঠতে পারতেছি না, তোমার মায়াকে আমি মুছে ফেলতে পারতেছি না। সেটা আপনার ব্যাপার, আপনি সেটা দেখে নেবেন। আমাকে কেন আপনি আপনার জীবনে জড়িয়ে নিচ্ছেন? আমার মতো খারাপ মেয়েকে কেউ কারো জীবনে জড়িয়ে নিতে চায় না, আপনি কেন এরকম করতেছেন? সেটা আমার মনকে জিজ্ঞেস করেন, আমার মন আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কিন্তু আমি নিজেও জানি না কেন এরকম করতেছি, কিন্তু তোকে আমার চাই। মগের মুল্লুক নাকি, বললেই হয়ে গেল তোকে আমার চাই আর আমি আপনার হয়ে গেলাম? এত সহজ নাকি? আপনার মতো জানোয়ারের কাছে আমি থাকবো? কখনোই সম্ভব না। সেটা তো আমি খুব ভালো করে জানি, তার জন্য তো আমি এগ্রিমেন্ট পেপারে সাইন করে নিয়েছি। আপনি যেটা করেছেন ভালো করেননি। আমি কখনোই আপনার কাছে যাব না, যাব না, যাব না, না, না। আমি বারবার এক কথা মনে করিয়ে দিতে চাই না, আমার মতো খারাপ ছেলে এই শহরে কেউ নাই, একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো। তাই বলতেছি, যেটা বলতেছি শোনো, না হলে কিন্তু। না হলে কি মেরে ফেলবে? কোনো বাধা দেব না, মেরে ফেলেন, কিন্তু তারপরও আমি আপনার সাথে কোনো মতেই 1 বছর থাকতে পারবো না।
কখনোই সম্ভব না। আমি বলেছি না আমি তোর মায়ায় পড়ে গিয়েছি। এত কথা বলছিস কিসের জন্য? তারপরে বুঝতেছি না তো। তাতে আমার কি হয়েছে? আমার তো কিছু যায় আসে না। আপনি কার মায়ের পড়েছেন নাকি আমার মায়ের পড়েছেন সেটা দেখার আমার সময় নেই। আপনি অন্য কাউকে দেখেন। সেটা তো আমি দেখতেছি, তোকে তো আর দেখতে বলছি না, তাই না? এখন তুই ঝামেলা করবি না। আমাকে দেখতে বলেছিস, আমি দেখব। কিন্তু ভুলক্রমে আপনি আর কখনো আমার সামনে আসবেন না, বলে দিচ্ছি দয়া করে। আমি আপনার পায়ে পড়তেছি, তারপরও প্লিজ আপনি আমার সামনে আসবেন না। আমি তোর সামনে থাকবো না, তুই আমার সামনে থাকবি। সবসময় আমার সাথে থাকবি, আমার রুমে একই বিছানায়, আমার বুকে। আপনি জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন, বুঝতে পারছেন? আর আপনি এখান থেকে চলে যান, ভালো হবে। আর যদি আমি এখন এখান থেকে চলে না যাই তাহলে কি হবে? তাহলে এখন আমি আপনাকে খুন করে ফেলবো আর এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। যা ইচ্ছা তাই করতে পারো, আমি কোনো বাধা দেব না তোমাকে। এই দেখো, আমি হাত পিছনে নিয়ে রাখলাম, হাত সামনে নিয়ে আসবো না। 5 মিনিট সময় দিলাম, যেটা মন চাই করতে পারো, কিন্তু 5 মিনিট পর থেকে তোমাকে আমার কথা মতো চলতে হবে। ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান, পাগলামি না করে। আপনি আমার জীবন থেকে সরে দাঁড়ান। সময় কিন্তু চলে যাচ্ছে। 5 মিনিট সময় দিয়েছি, তারপর থেকে আমার কথা মতো চলতে হবে। 5 মিনিটে যেটা ইচ্ছা সেটাই করতে পারো, আমি কোনো কিছু বলবো না। আমার মাথায় রাগ তুলবি না, তাহলে কিন্তু সত্যি সত্যি খুন করে ফেলবো। এই দেখ, আমার হাতে কিন্তু চাকু আছে, চাকু নিয়ে এসেছি সঙ্গে করে। কি বলেছি? 5 মিনিট, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আমাকে আমাকে কুচি কুচি করে কেটে ফেলতে পারো 5 মিনিটের ভিতরে, কিন্তু 5 মিনিট পর হলে তোমাকে আমার কথা মতো চলতে হবে, মাথায় রেখো। দেখেন, সময় আছে এখনো, পাগলামি করা বাদ দিয়ে এখান থেকে চলে যান। আমি চাই না কাউকে খুন করতে, কিন্তু বাধ্য হয়ে আপনাকে খুন করব। তাহলে আমি বাধা দেব না, যেটা ইচ্ছা সেটাই করতে পারো। আর 4 মিনিট আছে, 1 মিনিট অলরেডি শেষ হয়ে গিয়েছে। ভেবে দেখো কি করবে। আমিও শেষবারের মতো বলে দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান, আর এখান থেকে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আর 3 মিনিট সময় হাতে আছে, যা ইচ্ছা করতে পারো। 3 মিনিট পার হলে কিন্তু ভেবে দেখো কি করবে তুমি। দেখো, তোমার হাতে কিন্তু সময় নেই, যা করো তাড়াতাড়ি করো, না হলে কিন্তু আমার সাথে থাকতে হবে। ভেবে দেখো কি করবে। বলেছি তখন খুন করে ফেলবো, তাও আমি আপনার সাথে থাকবো না। 5 মিনিট হতে কিন্তু 1 মুহূর্ত সময় নেই। এখন কি করবা তাড়াতাড়ি করো, আর 1 মিনিট বাকি আছে। প্রিয়াঙ্কা কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তার এখন কি করা উচিত? সত্যি সত্যি এখন কি আশিককে খুন করবে? না করলেও তো তার অবস্থা শেষ। আর এখন যদি খুন না করে তাহলে তো তাকে সারা জীবন কষ্ট পেতে হবে, সহ্য করতে হবে। প্রিয়াঙ্কা ঠিক করতে পারতেছে না তার এখন কি করা উচিত আর কি না করা উচিত। প্রিয়াঙ্কা আশিকের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। আশিক সেখানে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। সে ভালো করেই জানে প্রিয়াঙ্কা কোনো কিছুই করতে পারবে না। একটা গ্রামের মেয়ের এত বড় সাহস কখনোই হতে পারে না। আশিক একদম নির্ভয়ে দাঁড়িয়ে আছে, আর প্রিয়াঙ্কা হাতে চাকু নিয়ে আশিকের সামনে এসে উপস্থিত হলো। আমি ভালো করে জানি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি অযথা জেদ ধরে আছো। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর তোমাকে আমার সাথে থাকতে হবে। আশিকের কথাটা ভুল প্রমাণিত করে দিয়ে প্রিয়াঙ্কা আশিকের পেটের ভিতর চাকু ঢুকিয়ে দিল। আর আশিক অবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইল। এটা কি করলো প্রিয়াঙ্কা? আশিক তো ভেবেছিল সে কখনোই এরকম কাজ করবে না, কিন্তু আশিককে একদম ভুল প্রমাণ করে দিল প্রিয়াঙ্কা। আশিক প্রিয়াঙ্কাকে বারবার বলতে লাগলো, এটা কি করলে তুমি, এটা কি করলে তুমি? কিন্তু প্রিয়াঙ্কা কোনো রেসপন্স করতেছে না। প্রিয়াঙ্কা শুধু তাকিয়ে আছে, আর প্রিয়াঙ্কা ভাবতেছে সে এটা কি করে বসলো রাগের মাথায়। আশিক ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে গেল, আর প্রিয়াঙ্কা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার সেন্স বলতে কোনো কিছু নেই, সেন্সলেস হয়ে দাঁড়িয়ে আছে বলা যায়। যখন প্রিয়াঙ্কা বুঝতে পারলো যে আশিক মরে যাচ্ছে, তখন প্রিয়াঙ্কা আশিককে নিজের কাঁধে তুলে নিল অনেক কষ্ট করে। একটা পুরুষ মানুষকে একটা মেয়ে মানুষ কখনোই নিজের কাঁধে বহন করতে পারে না। প্রিয়াঙ্কার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে আশিককে তাড়াতাড়ি একটা কেবিনে নিয়ে আসলো এবং একজন নার্সকে ডাকাডাকি শুরু করে দিল। একজন নার্স এসে আশিকের অবস্থা দেখে আশিকের মুখে অক্সিজেন লাগিয়ে দিল, আর একজন ডক্টরকে ডাকাডাকি শুরু করে দিল। ডক্টর তাড়াতাড়ি চলে এসে আশিকের এই অবস্থা দেখে অবাক হয়ে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটা কি দেখতেছে সে? তিনি কখনো কল্পনা করতেও পারেনি যে আশিকের এরকম অবস্থা হবে।
ডক্টর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি আশিকের অপারেশন করা শুরু করে দিল, যাতে করে আশিকের কোনো ক্ষতি না হয় আর তাকে চিরদিনের জন্য হারাতে না হয় তাকে। আর এদিকে প্রিয়াঙ্কা তার ভাইয়ের কেবিনে চলে আসলো। সে টেনশনে মরে যাচ্ছে। সে কি করতে গিয়েছিল? এখন একটা মানুষের জীবন একদম মৃত্যুশয্যায়, বাঁচবে কিনা সঠিক সে ভালো করে জানে না, কারণ তার অনেক রক্তক্ষরণ হয়েছে। এখন আল্লাহ তাআলাই ভালো জানে সে বাঁচতে পারবে কিনা। প্রিয়াঙ্কা তার ভাইয়ের কেবিনে গিয়ে দেখে তার ভাইয়া বিছানার উপর বসে আছে। তাই প্রিয়াঙ্কা তার ভাইয়ের সামনে কোনো প্রকার টেনশন করতে পারতেছে না, হাসি মুখে থাকা ছাড়া। কি হয়েছে আপু, তোমাকে দেখতে কেমন লাগতেছে? টেনশনে আছো মনে হচ্ছে। কি নিয়ে এত টেনশন করতেছো বুঝতেছি না তো। কিছু না ভাইয়া, আমি আবার কাকে নিয়ে টেনশন করব? আমি তো খুশিতে আছি তুমি সুস্থ হয়ে গিয়েছো। তুমি সবসময় আমাকে কোনো কিছু বলতে চাও না, লুকিয়ে রাখো আমার থেকে। ব্যাপার কি? বললে কি হয় সমস্যা? সমস্যা হয়ে যাবে কিসের জন্য? আর তুমি সবসময় এত বেশি কথা বলো কেন? তুমি না অসুস্থ? তুমি বেশি কথা বললে নাকি আবার অসুস্থ হয়ে যাবে, ডক্টর আমাকে বলেছে। তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ ডক্টর একটু আগে আমাকে বলে দিয়েছে আমার কোনো সমস্যা নেই, আমি 2-1 দিনের ভিতরে একদম পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারবো। আমাকে মাত্র বললো যে তোমাকে 2-1 দিন বেশি কথা বলা যাবে না, তাহলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। আর এখন যদি তুমি কথা বলো তাহলে তো অসুস্থ হয়ে থাকবে, তাই না? ঠিক আছে, কথা কম বলবো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছো। আমাকে বলো না, কারণ তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে। বলেছি তো ভাই, আমার কিছু হয়নি। তুমি কেন বারবার আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করতেছো? কেন আমাকে তোমার বিশ্বাস হয় না? এতটাই অবিশ্বাসের বস্তু হয়ে গেছি তোমার কাছে? একবারের জন্য সে কথাটা বলিনি। তুমি তোমার ভাবনা চিন্তাটাকে পরিবর্তন করো, ভালো হবে। কারণ আমি তোমাকে পজিটিভলি প্রশ্ন করতেছি, তুমি সেটাকে নেগেটিভলি নিয়ে নিচ্ছ। এখন আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দেবে প্লিজ একটু। আমি ঘুমাতে চাই, কারণ আমার শরীর ক্লান্ত লাগতেছে এই কয়েকদিন দৌড়াদৌড়ির কারণে। আচ্ছা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি আর তোমার সাথে কোনো কথা বলতেছি না এখন। তুমি ঘুম থেকে ওঠো, পরে তোমার সাথেও গল্প করবো। ওকে ভাইয়া, তাহলে তুমি থাকো, আমি একটু ঘুম পারি, আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে তো। কথাটা বলে প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়ল। আর এদিকে আশিকের অপারেশন ভালোভাবে সাকসেসফুল করতে পেরেছে তার বাবা। আপনারা হয়তো শুনে একটু অবাক হচ্ছেন, কারণ আশিকের বাবা আবার কিভাবে আশিকের অপারেশন করতে পারে, তাই তো? আসলে কথা হচ্ছে, আশিকের বাবা এই হসপিটালের মালিক, আর আশিকের বাবা তিনি এই শহরের বড় একজন ডক্টর। তো আশিককে তিনি ঠিকমতো সময় না দেওয়ার কারণে আশিক তার উপর সবসময় রাগ করে থাকে, তার সাথে কথা বলে না, তাকে বাবা বলে ডাকে না। কিন্তু একই বাসায় থাকে, একই সাথে খাওয়া দাওয়া করে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। এটার কারণ হচ্ছে তার বাবা নিজেই, কারণ তিনি কাজের চাপের জন্য আশিককে একদম সময় দিতে পারেনি ছোট থেকে এখন পর্যন্ত। আশিকের একটা ছোট ভাই আছে, তাকে তিনি সময় দিয়েছে ঠিকঠাক মতো, আর সেটা দেখে আশিকের আরো রাগ হয় প্রচুর, যে তাকে একটু সময় দিতে পারেনি। কিন্তু তার ছোট ভাইকে ঠিকমতো সময় দিয়ে যাচ্ছে, তার জন্য তার বাবার উপর খুব জেদ হয় আশিকের, তাই আশিক তার সাথে কথা বলে না। আশিকের বাবা অপারেশন সাকসেসফুল করে বাসায় ফোন করে জানিয়ে দিল, যাতে সবাই তাড়াতাড়ি এখানে চলে আসে। আশিককে সব থেকে ভালো একটা ক্যাবিনে শিফট করা হলো। আশিকের খবর শুনতে পেয়ে আশিকের আম্মু তো কান্নায় ভেঙে পড়লো। আশিকের ছোট ভাইকে নিয়ে হসপিটালে চলে আসলো আশিকের আম্মু। আশিকের যখন জ্ঞান ফিরলো, তখন সে পাশে তাকিয়ে দেখে তার আম্মু বসে আছে, তার এক সাইডে তার ছোট ভাই। আশিক কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে রইল, আর আশিকের সাথে কেউ কথা বলার সাহস পেল না, সবাই নীরবতা পালন করতেছে। আশিক শুধু এদিক ওদিক তাকিয়ে দেখছে প্রিয়াঙ্কা কোথাও আছে কিনা, কিন্তু আশিক প্রিয়াঙ্কাকে কোথাও দেখতে পেল না। আশিকের এখানে একটা ভালো চেনা পরিচিত নার্স আছে, আর তাকে ইশারা করে বলল যে প্রিয়াঙ্কা কোথায়। নার্স আশিককে ইশারা করে সবকিছু বলে দিল। আশিক ইশারায় তাকে ডেকে আনতে বলল। আশিকের কথা মতো নার্স তাড়াতাড়ি মাহিনের কেবিনে চলে আসলো। মাহিনের কেবিনে এসে দেখে ভেতর থেকে দরজা দেওয়া। ভেতরে কেউ আছেন? তাড়াতাড়ি দরজাটা খুলে দেবেন, একটু দরকার ছিল ভেতরে, একটু তাড়াতাড়ি করেন। কি হয়েছে? আমাদের কোনো ডিস্টার্ব করবেন না, আমার ভাই ঘুমাচ্ছে আর আমি এখন ক্লান্ত, খুব ক্লান্ত, আপনারা একটু পরে আসবেন। আপনি একটু তাড়াতাড়ি দরজাটা খুলে দেবেন, আপনার সাথে কথা আছে।
আপনি তাড়াতাড়ি একটু বেরিয়ে আসেন ফার্স্ট। আমার সাথে আবার আপনার কি কথা থাকতে পারে? আমি তো আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না এখন। বলতেছি না আমার ক্লান্ত লাগতেছে। আপনি তারপরও কেন আমাকে ডিস্টার্ব করতেছেন বলেন তো? আরে ম্যাডাম, আপনি এত উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? আপনার সাথে কথা আছে, আর আপনি একটু দরজা খুলে দেবেন তাহলেই তো হয়। আপনার কি সমস্যা শুনি? কিন্তু আপনি এরকম ভাবে রাগ দেখাচ্ছেন কিসের জন্য বুঝতেছি না তো। আর আমাদের ডিস্টার্ব করতেছেন কিসের জন্য? বলতেছি না খুলে দেন, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলতে বাধ্য আমরা। আর আপনাকে এত করে ডাকাডাকি করতেছি, আপনার কানে যায় না? এই যে নেন, দরজা খুলে দিয়েছি। এখন বলেন কি কথা আছে, তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যান। আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি এখন একা থাকতে চাচ্ছি। এখন আপনাকে একা থাকতে দিতে পারলাম না, কারণ আমাদের হসপিটালের মালিকের ছেলে আপনাকে ডেকে পাঠিয়েছে। এখন আপনাকে সেখানে যেতে হবে। আমি কেন তার সাথে দেখা করতে যাব? আমার কোনো তার ঠেকা পড়ছে সে আসবে? আপনি তো দেখতেছি প্রচুর একজন বেয়াদব মানুষ। আপনাকে বলেছি আপনাকে একজন ডাকতেছে, আর আপনি বলতেছেন আপনার ঠেকা পড়েছে, তাই না? আপনি আমাকে এভাবে মানসিকভাবে টর্চার করতেছেন কিসের জন্য বুঝতেছি না তো। আমি বলতেছি না আমার ক্লান্ত লাগতেছে, আমি কোথাও যেতে পারবো না। আমি ভেবেছিলাম আপনি একজন ভালো মানুষ, আপনাকে একটা কথা বললে রাখবেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার মানসিকতা সেই লেভেলের। আজব ব্যাপার, আপনি এভাবে চিল্লাচিল্লি করতেছেন কিসের জন্য? দেখতে পারতেছেন না একজন পেশেন্ট শুয়ে আছে, আর আপনি এভাবে এখানে চিল্লাচিল্লি করতেছেন? ব্যাপার কি? এখন যদি আপনি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আপনার রোগীর চিকিৎসা বন্ধ করে দেব। সেই ক্ষমতা আমার আছে, আপনি কি সেটা জানেন? আপনাদের যেটা ইচ্ছা সেটাই করতে পারেন আমাদের সাথে। আমরা গরিব মানুষ, আমাদের যেমন করে খুশি তেমন ব্যবহার করবেন আপনারা। কি পেয়েছেন আপনারা? আমরা কোনো কিছু পাইনি। আপনাকে যেটা বলতেছি আপনি সেটা শুনতে চান না কিসের জন্য? এত কথা হয়তো আপনার সাথে বলেন। আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না আমি অসুস্থ? আমার খুব খারাপ লাগতেছে, আমি এখনো শুয়ে থাকতে চাচ্ছি, একা থাকতে চাচ্ছি, আর আপনি কেন আমাকে জোর করতেছেন? কারণ আপনাকে এই হসপিটালের মালিকের ছেলে ডেকে পাঠিয়েছে। আপনাকে বাধ্যতামূলক সেখানে যেতেই হবে, না হলে আপনার ভাইয়ের চিকিৎসা বন্ধ থাকবে। কোনটা করবেন ভেবে দেখেন। আর নার্সের সাথে কোনো তর্ক করতে পারলো না। এখন যদি সে নার্সের সাথে তর্ক করে, যদি সত্যি সত্যি তারা তার ভাইয়ের চিকিৎসা বন্ধ করে দেয়, তাহলে তো তার ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে দিন দিন। তাকে বাঁচানো আর সম্ভব হবে না। তাই এক প্রকার বাধ্য হয়ে প্রিয়াঙ্কা সব টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নার্সের সাথে যেতে লাগলো। তো আর জানে না এই হসপিটালের মালিকের ছেলে হচ্ছে আশিক, আর আশিকের জন্য তার এত টেনশন। তার জন্য সে কোথাও যেতে চাচ্ছে না, শুধু তার খবরটা শুনতে চাচ্ছে। প্রিয়াঙ্কা আশিকের কি হয় সেটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে প্রিয়াঙ্কা ভিতরে বসে আছে। কিন্তু নার্স এসে তার সাথে যে ব্যবহারটা করতেছে, প্রিয়াঙ্কার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। কিন্তু প্রিয়াঙ্কা নার্সকে একটা কষ্ট পর্যন্ত নার্স একটা ক্যাবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো আর প্রিয়াঙ্কাকে ভিতরে যেতে বললো। প্রিয়াঙ্কা বাহিরে দাঁড়িয়ে রইলো। হঠাৎ করে সে একটা ক্যাবিনের ভিতরে কেন প্রবেশ করবে? একটা মানুষের সাথে দেখা করতে যাবে, একলা কিভাবে? প্রিয়াঙ্কা প্রথমে যেতে চাচ্ছিল না, কিন্তু নার্সের জোরাজোরিতে সে ভিতরে প্রবেশ করে নিল। ভিতরে প্রবেশ করে আশিককে দেখতে পেয়ে তার দেহে যেন প্রাণ ফিরে আসলো। আশিক প্রিয়াঙ্কার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রিয়াঙ্কা আশিকের পাশে একটা ছোট ছেলে আর একটা মহিলাকে দেখতে পেল বসে আছে, যাদেরকে প্রিয়াঙ্কা চেনে না। প্রিয়াঙ্কা কি করবে না করবে ভেবে পাচ্ছে না, কিন্তু প্রিয়াঙ্কার এটা দেখে মন শান্ত হয়ে গেল যে আশিক এই যাত্রায় বেঁচে গিয়েছে। কি ব্যাপার, খুশি হয়েছে তো? তোমার মন এত খারাপ কেন? তোমার তো খুশি থাকার কথা, তাই না? ঠিক বলেছেন, আমি তো খুশিতেই আছি। কোথায় আমার মন খারাপ? আর আপনি এই হসপিটালের মালিকের ছেলে। কে বললো তোমাকে এই কথা? আমি তার দেখা করতে চাই, চলো আমাকে নিয়ে। কে বলেছে সেটা বড় কথা নয়, আগে আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর দেন, সেটাই বড় কথা। আপনি এই হসপিটালের মালিকের ছেলে কিনা? সব আজাইরা কথা, কে যে বলে বুঝতে পারি না। আমি এই হসপিটালের মালিকের ছেলে হব কিভাবে বুঝতেছি না তো। দেখেন, ভালো হবে না বলে দিচ্ছি। আপনার কথায় রহস্য লুকিয়ে আছে, আপনি পরিষ্কার করে বলবেন নাকি আমি এখান থেকে চলে যাব? আমি ভালো করে জানি তুমি এখন কোথাও যেতে পারবে না। তুমি এখন এখানে এসে আমার কাছে বসবে, আর বাকি যারা এই রুমের ভিতরে আছে সবাই এখন বেরিয়ে যাবে। বাকিরা বেরিয়ে যাবে কিসের জন্য? এটা হচ্ছে আমার আম্মু,
আর আপনার আম্মুর সাথে আপনি কি ব্যবহার করতেছেন বুঝতেছি না তো। এত কথা বলতে হবে কিসের জন্য তোমাকে? আমি বলেছি না শুধু তুমি এখানে থাকবে, বাকিরা সবাই বেরিয়ে যাবে। আমার কথা শুনতে পাচ্ছে না তারা? কেউ কোথাও যাবে না, যে যেখানে আছে সেখানে বসে থাকবে। দেখি কি করতে পারেন আপনি। ভালো হবে না বলে দিচ্ছি। আমি যেটা বলতেছি সেটা না শুনলে কিন্তু। আর একটা কথা যদি মুখ দিয়ে উচ্চারণ করেছেন তাহলে আমি এখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হব, আর কখনোই এদিকে আসবো না। দেখো, মাথায় রক্ত চাপিয়ে দিও না আবারও, তাহলে কিন্তু এবার তোমার কপালে অনেক দুঃখ আছে। আপনি এখনো অসুস্থ মানুষের মতো চিল্লাচিল্লি করতেছেন কিসের জন্য? আপনার এখন আবার অন্য কোনো সমস্যা হয়ে যাবে। আমার কি সমস্যা হবে কি হবে না সেটা আমি দেখে নিব, কিন্তু আমি যেটা বলেছি সেটা শুনতেছে না কেন তারা? আপনি এত নিষ্ঠুর মনের মানুষ আমি আজকে প্রথম বুঝতে পারলাম। আপনি এতটা কঠোর মানুষ। আপনার আম্মুর সাথে কিভাবে কথা বলতেছেন, আপনার ছোট ভাই তার সাথে কিভাবে কথা বলতেছেন, তারা দেখেন কান্না করতেছে আপনার কথা শুনে। তাতে আমার কিছু আসে যায় না। আমি অনেক কান্না করেছিলাম, কিন্তু আমার কান্নার কোনো মূল্য ছিল না। এখন তাদের কান্নার মূল্য আমার কাছে নেই। এখন তারা বাহিরে যাবে, এটাই হলো বড় কথা। না হলে কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলবো। আপনি এতটা নিষ্ঠুর মনের মানুষ, ছি, আপনাকে না দেখলে বুঝতে পারতাম না যে পৃথিবীতে এত নিষ্ঠুর মনের মানুষ থাকতে পারে। তারা কি আমার কথা শুনতে পারতেছে না, নাকি আমি এখন একটা অঘটন ঘটিয়ে ফেলবো? কোনটা? তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলো ওদেরকে। আশিকের আম্মু আর সেখানে এক মুহূর্ত থাকতে পারলো না, কারণ তিনি তার ছেলে সম্পর্কে খুব ভালো করে জানে নিশ্চয়ই একটা না একটা অঘটন ঘটিয়ে ফেলবে। তাই তিনি তাড়াতাড়ি তার ছোট ছেলেকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে আসলেন। আশিক প্রিয়াঙ্কার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। প্রিয়াঙ্কা সেই মুহূর্তটার জন্য প্রস্তুত ছিল না। একজন মা ছেলের কাছ থেকে এতটা খারাপ ব্যবহার এক্সপেক্ট করে না। আর একটা ছেলে কেমন যে সে তার বাপ মায়ের সাথে এরকম ব্যবহার করে? আর একটা পরিবার কেমন হতে পারে যে পরিবার একটা ছেলেকে এতটা অবহেলা করতে পারে? প্রিয়াঙ্কার মাথায় কিছুই ঢুকতেছে না। আশিকের আম্মু কান্না করতে করতে বাহিরে গিয়ে বসে পড়লেন। আজকে তাদের জন্য তাদের ছেলের এই অবস্থা। তারা যদি তাকে ছোট থেকে আজকে পর্যন্ত সময় দিত তাহলে হয়তো তাদেরকে এই দিন দেখতে হতো না, বা আশিকের এই অবস্থা আজকে হয়ে যেত না। প্রিয়াঙ্কা কিছু না বলে সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মন খুব খারাপ। একটা সন্তান কেমনে তার বাপ মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারে? প্রিয়াঙ্কার বাবা মা মারা যাবার আজকে 5 বছর হলো। প্রিয়াঙ্কা বুঝতে পারতেছে বাবা মা না থাকার কি ফল। বাবা মা হচ্ছে বটবৃক্ষের মতো, সবসময় ছেলে মেয়েদের ছায়া দিয়ে রাখে, কিন্তু আমরা বর্তমানে অনেক ছেলে মেয়ে সেটা বুঝতে পারি না, বা মার সাথে অজান্তে অনেক ধরনের খারাপ ব্যবহার করে ফেলি, নিজের অজান্তে তাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলি, কিন্তু কখনো বলতে পারি না বাবা মাকে কতটা ভালোবাসি। এটাই বাস্তব। যখন সময় আসে বাবা মাকে কতটা ভালোবাসি সেটা বলার, তার আগেই দেখা যায় সে বাবা মা চিরতরের জন্য তোমাকে নৃশংস করে দিয়ে চলে যায়। তখন তুমি বুঝতে পারবে বাবা মার অভাব, আর যখন তারা থাকবে তখন তুমি তাদের মর্মটা বুঝতে পারবে না। আশিক তার আম্মুকে এভাবে তাড়িয়ে দিয়ে প্রিয়াঙ্কার আড়ালে নিজের চোখের পানিগুলো মুছে ফেললো, যাতে প্রিয়াঙ্কা বুঝতে না পারে। কি হলো এখানে দাঁড়িয়ে আছো? কি জন্য বলে কি হলো এখানে দাঁড়িয়ে আছো? কি বলেছিলাম? আমার পাশে এসে বসে থাকতে বলেছি। আপনার মতো নষ্ট আমি না। আপনার আম্মুর সাথে এরকম ব্যবহার করতে আপনার কি একটু দ্বিধাবোধ করলো না যে তিনি আপনার জন্মদাত্রী মা? আমি এখন এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। তোমাকে যেটা বলেছি সেটাই করো। আর আমি যেহেতু এই যাত্রায় বেঁচে গিয়েছি, তার মানে তোমাকে আমার সাথে থাকতে হবে। আমি কোনো কুলাঙ্গার ছেলের সাথে থাকতে রাজি না, সেটা আগেই বলেছি, এখনো বলতেছি। আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি যেহেতু বেঁচে গিয়েছি তার মানে তোমাকে আমার সাথে থাকতে হবে। এটার কোনো বিকল্প পদ্ধতি আমি দেখতেছি না। আপনি এর বিকল্প পদ্ধতি দেখেন কিংবা না দেখেন, আমি পেয়ে গেছি বিকল্প পদ্ধতি, কিভাবে আপনার থেকে আমাকে আলাদা হওয়া যায়। এমন কোনো কাজ করবে না যার জন্য তোমার ছোট ভাইকে প্রাণ দিতে হয়। সেই কথাটা সবসময় মাথায় রেখো। আমাকে তুমি চেনো না তাহলে? সময়ে সব কিছু বলে দেবে। এতদিন আপনি আমাকে অত্যাচার করেছেন, আজকের পর থেকে আমার অত্যাচার সহ্য করতে হবে, কথাটা মনে রাখবেন। তাই নাকি? তাহলে তো খেলা ভালোই জমবে। আচ্ছা, দেখি কি অত্যাচার করতে পারো আমাকে। দেখতে যাচ্ছি আমি অধীর আগ্রহে। আপনার মতো বেহায়া মানুষের সাথে আমি কথা বলতেছি, এটাই অনেক বিশাল ব্যাপার, বুঝতে পারতেছেন? তুমি যে ধোয়া তুলসী পাতা সেটাও কিন্তু না। আমি যদি তোমাকে ভোগ না করতাম, অন্যজন ঠিকই তোমাকে ব্যবহার করত।
কথাটা মাথায় রেখো। আমি একবারের জন্য বলিনি আমি ভালো। আমি এই সমাজের নষ্ট মেয়ে, কলঙ্কিত মেয়ে। এই সমাজের নিম্ন শ্রেণীর স্থান আমার। আমি আমার সম্মান নিয়ে ছিটাফোটাও চিন্তা করি না। তাই নাকি? তাহলে আমাকে কিভাবে অত্যাচার করবে? তোমার তো সেই শক্তি বা সাহস কিছুই আমি দেখতে পারতেছি না। তোমার মনের ভেতর আমি কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। আপনি যে ভিডিওর কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করতেছিলেন, এখন আমি সেই ভিডিও আপনার বাবা মাকে দেখিয়ে দেব আর বলবো, দেখেন আপনার ছেলে কতটা নষ্ট। তাই নাকি? আচ্ছা দেখিয়ে দাও, সমস্যা নাই। আমি তো ভয় পাই না, আমার কোনো কিছু আসে যায় না। তবে তুমি কি দেখেছো কি দেখো নাই তার থেকে বড় কথা হলো, তুমি তাহলে ভিডিওটা নিয়েছো, পছন্দ হয়েছে নাকি? আপনার লজ্জা করে না এইসব কথা বলতে? কি ধরনের কথা বলতেছেন আপনি? আপনার কি মুখে একটু আটকায় না এসব কথা বলতে? আচ্ছা অনেক হয়েছে, অনেক ঝগড়া করলাম, এবার আসো একটু কাছে বসে থাকো তো, ভালো লাগবে। এত ঝগড়া ভালো লাগতেছে না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আর আপনি আমাকে কখনো ডেকে পাঠাবেন না। আমি কোনো কিছু বলবো না। এখন যদি তোমাকে কেউ দেখতে পায় তুমি আবার আমার কেবিন থেকে বেরিয়ে গেছো, তাহলে সাথে সাথে তোমার ভাইয়ার জীবনটা এখান থেকে শেষ হয়ে যাবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন হারামি? আপনার ভয়কে আর ভয় পাই না। আমার ভাইয়ের কপালে যেটা আছে সেটাই হবে। আচ্ছা একটা কথা ভেবে দেখো, তোমার ভাইয়ার কণ্ঠ শোনা যাবে না, আর তুমি আমার দাসী হয়ে থাকবে। ব্যাপারটা কেমন হবে একটু ভেবে দেখো তো। এখানে বসে থাকো, তারপর ভাবতে থাকো, তারপর এখান থেকে চলে যাও, বাধা দেব না। প্রিয়াঙ্কা এবার কি বলবে কি না বলবে ভেবে পাচ্ছে না। এখন তার কি বলা উচিত? আশিকের কথার প্রেক্ষিতে এখন যদি সত্যি সত্যি আশিক সেরকম কিছু করে বসে, তাহলে তো তার জীবন শেষ, তার ভাইয়ার জীবনটাও শেষ। আশিককে সে একটু বিশ্বাস করতে পারতেছে না। যে ছেলে তার মায়ের